মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে মন্ত্রিত্বের লোভে নির্বাচনের পক্ষে ছিল, আন্দোলনকে এগিয়ে নেওয়ার কৌশল হিসাবে নয়, মানুষ তাদের দালাল ভাবতে থাকে। শেখ হাসিনা স্বৈরাচারী নির্বাচনে অংশগ্রহণকারীদের জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত করার ঘোষণা দেন। নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার কারণে খালেদা জিয়া আপোষহীন ভাবমূর্তি গড়ে ওঠে। ৭ দলের নেতা বেগম খালেদা জিয়া আগাগোড়াই নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে ছিলেন। তার ধারণা, এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নিলে এরশাদ পতন হবে। অবশ্য তার জোটের 2 দলের নেতা কাজী জাফর ও সিরাজুল হোসেন খান নির্বাচনের পক্ষে ছিলেন। বিএনপির একটি অংশ শাহ আজিজুর রহমানের নেতৃত্বে গোপনে এরশাদকে সমর্থন করেছিলেন এবং নির্বাচনের পক্ষে ছিল। এরা নির্বাচনের পক্ষে বিবৃতিও দিয়েছিল। এরা সবাই মন্ত্রিত্বের লোভে নির্বাচনের পক্ষে ছিল, আন্দোলনকে এগিয়ে নেওয়ার কৌশল হিসাবে নয়, মানুষ তাদের দালাল ভাবতে থাকে। বেগম জিয়ার নির্বাচন বিরোধী অনার ভূমিকার জন্য 15 দলীয় জোটের বাম দলগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। শেখ হাসিনাও বিপ্লবীপনায় খালেদা জিয়ার পেছনে পড়ে থাকতে চাননি। এভাবেই নির্বাচন বিরোধিতায় সাধারণ স্রোতধারায় পরিণত হয়। এরশাদ সরকারের বদলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কায়েম এবং সামরিক শাসন প্রত্যাহার, এই দুটি দাবি মেনে না নিলে নির্বাচনে যাওয়া যাবে না। এই ছিল নির্বাচন বিরোধীদের মূল কথা। রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও 15 মে 251টি উপজেলা এবং 10 মে 209টি উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, বিএনপি, বাকশাল, ন্যাপ, জাসদ ইত্যাদি সব দলের লোকেরাই বিভিন্ন জায়গায় প্রার্থী হন। মানুষ এই নির্বাচন বর্জন করেননি। রাজনৈতিক কর্মীরা এবং জনগণ স্থানীয়করণে নির্বাচন পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে সক্রিয় ছিলেন। আন্দোলনে ভাটা পড়লে নির্বাচন বয়কট সফল হয় না। এ অবস্থায় নির্বাচনের অংশ নিয়ে আন্দোলনকে অগ্রসর করার কৌশল নেওয়ার মানসিকতা রাজনৈতিক দলগুলোর ছিল না। নির্বাচন যদিও নির্দলীয় ভিত্তিতে হয়েছিল, ফলাফলে দেখা যায় যে এরশাদের জনদল থেকে 190 জন, বিএনপির 46 জন, আওয়ামী লীগের 41 জন, জাসদ রবের 15 জন এবং মুসলিম লীগের 9 জন নির্বাচিত হন। নির্বাচনের হাঙ্গামায় কমপক্ষে 20 জন নিহত ও 500 জন আহত হয়। এরশাদ বিএনপির অনেক নেতাকে হাত করে বিএনপি ভাঙার চেষ্টা চালিয়ে আসছিলেন। বিএনপির এসব নেতা এরশাদের মধ্যে রাজনীতির নতুন নক্ষত্রের খোঁজ পেয়েছিলেন। তারা ধরেই নিয়েছিলেন জিয়াউর রহমানের অনুপস্থিতিতে এবং বেগম খালেদা জিয়ার মতো অনভিজ্ঞ নেতৃত্বে বিএনপি শীঘ্রই মুখ থুবড়ে পড়বে। বেগম খালেদা জিয়া পরিস্থিতি আঁচ করতে পেরে কঠোর হাতে দলের লাগাম টেনে ধরার চেষ্টা করেন। 15 জুন 1985 বিএনপি থেকে শাহ আজিজুর রহমান, মওদুদ আহমেদ, একেএম মঈনুল ইসলাম, আব্দুল আলিম ও ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরীকে বের করে দেওয়া হয়। বহিষ্কারকৃত নেতারা শাহ আজিজকে চেয়ারম্যান ও মঈনুল ইসলামকে মহাসচিব করে পাল্টা কমিটি গঠন করেন। 1985 সালের 16 ডিসেম্বর এরশাদ গঠন করলেন জাতীয় ফ্রন্ট। এই ফ্রন্টে বিএনপি, মুসলিম লীগ, গণতান্ত্রিক দল এবং ইউপিপির বেশ কয়েকজন যোগ দেন। মওদুদ আহমেদ এবং আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় ফ্রন্টে যোগ দেন। জনদল তো ছিলই, কিন্তু 6 মাস যেতে না যেতেই এরশাদ জাতীয় ফ্রন্ট ভেঙে দিলেন। 1986 সালের 1 জানুয়ারি তিনি জনদল এবং জাতীয় ফ্রন্ট বিলুপ্ত করে জাতীয় পার্টি নামে নতুন একটি দলের ঘোষণা দেন। জাতীয় পার্টিতে একীভূত হওয়ার দলগুলোর মধ্যে ছিল জনদল, বিএনপি থেকে বেরিয়ে আসা একটি অংশ, হুদা, মতিন, মওদুদ প্রমুখ, ইউপিপি এবং মুসলিম লীগ ও গণতন্ত্রী দলের একটি অংশ। এরশাদ নিজেকে এ দলের চেয়ারম্যান ঘোষণা করেন। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে জাতীয় সংসদ নির্বাচন তারিখ বারবার পরিবর্তন করা হচ্ছিল। 1986 সালের মার্চ মাসে এরশাদ ঘোষণা দিলেন 7 মে 1986 নির্বাচন হবে। 15 ও 7 দলীয় জোট 17 মার্চের এক যৌথ সভায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। 19 মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় 15 দলীয় জোটের নেতা শেখ হাসিনা স্বৈরাচারী নির্বাচনে অংশগ্রহণকারীদের জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত করার ঘোষণা দেন। নির্বাচন বর্জনের ডাক দিয়ে 2 জোটের পক্ষ থেকে হরতাল ডাকা হলো, কিন্তু নৈপথ্যে কুশীলবরা গোপনে কলকাঠি নাড়ছিলেন। 15 দলীয় জোটের অন্যতম নেতা হায়দার আকবর খান রণর বয়ান এখানে উল্লেখ করা হলো। ঠিক তার আগের দিন 21 মার্চ, ওই দিন নির্বাচন বর্জনের দাবিকে সামনে রেখে এবং পরের দিন ঘোষিত হরতাল উপলক্ষে 15 ও 7 দল অর্থাৎ 22 দলের যৌথ মশাল মিছিলের হওয়ার কথা। সেই মিছিল হয়েছিল। এই মিছিলে 22 দলের সব নেতা নেত্রী যোগদানের কথা থাকলেও শেখ হাসিনা ও কমিউনিস্ট পার্টির মোহাম্মদ ফরহাদ আসেননি। এমনকি অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। এসেছিলেন খালেদা জিয়া, কিন্তু বাকশাল নেতা আব্দুর রাজ্জাক খুব চালাকি করে নির্ধারিত সময়ের আগেই ট্রাকের উপর দাঁড়িয়ে মিছিল শুরু করে দেন, যাতে খালেদা জিয়া যোগদান করার সুযোগ না পান। সন্ধ্যায় এরশাদ অনির্ধারিত ভাষণ দিলেন টিভিতে।
এরশাদের এই বক্তৃতায় ধমক ছাড়া আর কিছুই ছিল না। এরশাদ বললেন, পরের দিনের হরতাল যদি প্রত্যাহার করা না হয় এবং বিরোধী জোটসমূহ যদি নির্বাচনে রাজি না হয় তবে কঠোর হস্তে দমন করা হবে। সেদিন ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাসায় ১৫ দলের সভা বসল। আশ্চর্যজনকভাবে সবাই শেখ হাসিনা উপস্থিত থাকলেন না। বললেন, আপনারা মিটিং চালান, আমি আসছি। ৩২ নম্বরে ১৫ দলের ৮টার সভা শুরু হলো ৯টা নাগাদ। যেসব নেতৃবৃন্দকে বহুদিন সাদাসাদি করেও ১৫ দলের অনেক গুরুত্বপূর্ণ সবাই উপস্থিত করা যায়নি, তারা উপস্থিত। ১-২ জন নয়, সদল বলে সভা শুরু হলো, কিন্তু আন্দোলনের কোনো কথা নেই। নেতারা ব্যস্ত হয়ে পড়লেন কত তাড়াতাড়ি নির্বাচনে যোগদানের ঘোষণা করা যাবে। ৩২ নম্বরের বাড়িতে যখন এই নাটক চলছে তখন বিভিন্ন প্রস্তাব নিয়ে রণ জাসদের হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির নুরুল ইসলাম ছোটনকে নিয়ে একটা স্কুটারে করে গুলশানের একটা বাড়িতে গেলেন, যেখানে বিএনপির সভা চলছিল। সেখানে খালেদা জিয়া সহ বিএনপির অনেক নেতা উপস্থিত ছিলেন। রণরা খালেদাকে বললেন, খুব সম্ভবত আওয়ামী লীগ সহ ১৫ দলের অনেকেই আজ নির্বাচনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা কয়টি দল নাম উল্লেখ করলাম, আমরা কয়টি দল এর বিরুদ্ধে, প্রয়োজনে আমরা ১৫ দল থেকে বেরিয়ে আসব। এত বড় বেইমানি আমরা করতে পারবো না। আমাদের অনুরোধ, আপনারা যেন নির্বাচনের পক্ষে সিদ্ধান্ত না নেন। তাদের কথা শুনে খালেদা জিয়া জানালো, এই রাতে তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, ৭ দলের সভা ডেকে তারপরে সিদ্ধান্ত জানাবেন। আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি আসে বেশ নাটকীয়ভাবে। বোঝা যায় যে এরশাদের পক্ষ থেকেই তুতিয়ালি করার দায়িত্বে যারা ছিলেন তারা বেশ তৎপর ছিলেন। নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে জাসদ আবার ভাঙে। শাহজাহান সিরাজের নেতৃত্বে জাসদের একটি গ্রুপ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাজী আরেফ আহমেদ ও হাসানুল হক ইনুর নেতৃত্বে অন্য অংশটি নির্বাচন বর্জনের পক্ষ থাকে। ১৫ দলীয় জোট ভেঙে যায়। ওয়ার্কার্স পার্টি, জাসদ ইনু, ২ বাসদ এবং শ্রমিক কৃষক সমাজবাদী দল মিলে ৫ দলীয় জোট তৈরি করে। শেষ পর্যন্ত বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা অটল থাকে। গুজব ছিল নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে দর কষাকষিতে এরশাদ ও গোয়েন্দা বাহিনীর আলোচকেরা এমন অবস্থা তৈরি করে যাতে বিএনপি কোনো ক্রমেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আন্দোলন ও নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগের ভূমিকা ছিল দোদুল্যমান। এই প্রসঙ্গে ১৫ দলীয় জোটের অন্যতম শরিক সিপিবির মূল্যায়ন ছিল এরকম, ১৫ দলের ঐক্য রাখার বিষয়ে এই দলের মধ্যে মতবিরোধ আছে। ১৫ দলের সাম্প্রতিক নিষ্ক্রিয়তার মূল কারণ আওয়ামী লীগের ভূমিকা। ১৫ দলের মধ্যে আওয়ামী লীগের ২টি দাবি উত্থাপন করে রেখেছে। প্রথমত, বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি এবং দ্বিতীয়ত ১৫ দলের একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করানো ও শেখ হাসিনাকে জোটের সভানেত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া। তাদের এই দাবি দুইটি ১৫ দলে মীমাংসা না হওয়াতে তাদের মধ্যে প্রতিক্রিয়া আছে। তারা স্থানীয়ভাবে নির্বাচন বিরোধী ভূমিকায় থাকবে এমন মনে করা ঠিক হবে না। তবে বেগম জিয়াকে রাজনৈতিকভাবে সুবিধা করতে না দেওয়ার প্রচেষ্টা তাদের আছে। সেদিক থেকে তারা তাদের বিজয় সম্পর্কে সুনিশ্চিত হয়ে নির্বাচন করতে চায়, এর আগে নয়। আওয়ামী লীগের একলা চলার ঝোঁক লক্ষ্য করা যায়। সামগ্রিক কারণে শেখ হাসিনার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। ৭১ স্বাধীনতার পর পুনরুদ্ধারের সংগ্রামও তারা আমাদের মিত্র। তাই একধারে আওয়ামী লীগের উপর নির্ভরশীল হওয়া যেমন ঠিক হবে না, তেমনি আবার বিভেদ উস্কে দেওয়াও ঠিক হবে না। আওয়ামী লীগের দোদুল্যমানতা আছে এবং থাকবে। তাই ঐক্য ও সংগ্রাম নীতি ধরেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা রক্ষার নীতি অব্যাহত রাখতে হবে। ২২শে মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সময় সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরাদ ২ জোটের সমন্বয় কমিটির বৈঠকে ২ নেত্রীকে ১৫০টি করে আসন প্রার্থী হিসাবে দাঁড় করানোর প্রস্তাব করেন। প্রস্তাবটি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে। আওয়ামী লীগ অবশ্য বেগম জিয়াকে সমান সংখ্যক আসন দেওয়ার প্রস্তাবে রাজি হননি। বাম দলগুলো নির্বাচনে যেতে আগ্রহী ছিল না। ১৫ দলীয় জোটে সিদ্ধান্ত নিতে দেরি হয়। এই সুযোগে সরকার সংবিধান সংশোধন করে আইন করে যে একজন প্রার্থী ৫টির বেশি আসনে দাঁড়াতে পারবেন না। ২১শে মার্চের এক ভাষণে এরশাদ ওই রাতের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধী দলগুলোকে শাসান। বিএনপি জানিয়ে দেয় তারা ওই রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। ১৫ দলের মধ্যে আওয়ামী লীগের তরুণ অংশের মধ্যে দ্বিধা ছিল। শ্রমিক কৃষক সমাজবাদী দল, ২ বাসদ, জাসদ ইনু, ওয়ার্কার্স পার্টি, মেনন নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে ১৫ দলীয় জোট ছেড়ে চলে যায়। বিএনপি ৪ এপ্রিল পর্যন্ত ১৫ দলীয় জোটের সঙ্গে ১২০টি আসনে তাদের প্রার্থিতা পাওয়ার ব্যাপারে সমঝোতায় আসে, কিন্তু পরে হঠাৎই মত বদলে ফেলে এবং নির্বাচন বয়কটের ঘোষণা দেয়। নির্বাচনের প্রতিক্রিয়া চলাকালে আসন ভাগাভাগি নিয়ে মতভেদ হলে মূল বাকশাল জোট থেকে চলে যায়। ১৫ দলীয় জোট ছোট হয়ে ৮ দলে পরিণত হয়। জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা তৈরি হয়। আওয়ামী লীগ এককভাবে সব আসনের মনোনয়ন ঘোষণা করে। জোটের অন্যান্য দলও একই পথ অনুসরণ করে।
শেষ পর্যন্ত রফা হয়। আওয়ামী লীগ 248, জাসদ 13, ঐক্যন্যাপ 10, ন্যাপ মোহাম্মদ 9, ওয়ার্কার্স পার্টি 3, সাম্যবাদী দল 2, গণ আজাদী লীগ 1, বাকশাল স্বতন্ত্র 4 এবং সিপিবি 9। এভাবেই আসন ভাগাভাগি হয়। যশোর ও পার্বত্য চট্টগ্রাম একটি করে আসনে মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু এই সমঝোতা শেষ পর্যন্ত টেকেনি। আওয়ামী লীগ 30 জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জোটের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। জোটের প্রার্থীদের প্রতীক ছিল নৌকা। আওয়ামী লীগ তাদের দলের 8 জন স্বতন্ত্র প্রার্থীকেও নির্বাচন করতে দেয়। কয়েকটি বাম দল জোট থেকে সরে যাওয়া এবং বাকশালের ভূমিকার কারণে জোটের ভারসাম্য আওয়ামী লীগের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে। মনোনয়নের ব্যাপারে যত বিশৃঙ্খলা হয়েছিল তার সুযোগ নিয়েছিল আওয়ামী লীগ এবং তাদের প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়াতে পেরেছে। দলটি সর্বক্ষেত্রে জনপ্রিয় লোকদের প্রার্থী করেনি। মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের অহমিকা ও সংকীর্ণতা জোটের ক্ষতি করেছে। শেষ পর্যন্ত ন্যাপ ও জাসদ সিরাজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছে। 12 এপ্রিলের পর জোটের তেমন কার্যকারিতা ছিল না। জোটের নেতা হিসাবে শেখ হাসিনা বেতার ও টেলিভিশনে ভাষণ দেওয়ার সুযোগ পাননি। ভাষণে তিনি জোটের 21 দফা ঘোষণার কোনো উল্লেখ করেননি। নির্বাচন বিরোধীদের নেতা ছিলেন বেগম জিয়া ও তার দল বিএনপি। এর সঙ্গে যোগ হয় আরও 17টি দল। বিএনপি শাহ আজিজ, জাসদ ইনু, ওয়ার্কার্স পার্টি মেনন, বাসদ খালেকুজ্জামান, বাসদ মাহবুব, সমাজবাদী দল নির্মল সেন, কমিউনিস্ট লীগ, ডেমোক্রেটিক লীগ মোশতাক, ডেমোক্রেটিক লীগ আলী আহমেদ, আইডিয়াল রহিম, ইসলামী আন্দোলন মেজর জলিল, জনতা পার্টি অ্যাডমিরাল এমএইস খান, জাকপা প্রধান, লেবার পার্টি মতিন, মুসলিম লীগ কামরুজ্জামান প্রকাশ প্রভৃতি নির্বাচন বিরোধী প্রচার করে। এই নির্বাচন পতনের খেলা রুশ ভারতের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবকিছু করা হচ্ছে। তারা নির্বাচনের দিন সারা দেশে হরতাল ডাক দেয়। সেদিন হরতাল হয়নি। 7 মে 1986 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি 153টি আসনে জয় পায়। তারা শতকরা 42.34% ভোট পেয়েছিল। আওয়ামী লীগ শতকরা 26.16% ভোট পেয়ে 76টি আসনে জয়ী হয়। জামাতে ইসলাম শতকরা 4.61% ভোট পেয়ে 10টা আসন পায়। সিপিবি ও ন্যাপ মুজাফফর উভয়ে 5টি করে আসন পায়। তবে ন্যাপ সভাপতি মোজাফফর আহমেদ ও সাম্যবাদী দলের প্রধান মোহাম্মদ তোহা পরাজিত হন। নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয় ভোটার উপস্থিতি ছিল শতকরা 61.31%। বিবিসি, গার্ডিয়ান, টাইমস, দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, ভয়েস অব আমেরিকা এবং অন্য অনেক বিদেশি পর্যবেক্ষকের মতে নির্বাচনে নজিরবিহীন কারচুপি ও অনিয়ম হয়েছিল এবং সামরিক ও অসামরিক কর্মকর্তারা তাদের ইচ্ছামতো নির্বাচনের ফলাফল নির্ধারণ করেছিল। ভোটের উপস্থিতি ছিল বড়জোর শতকরা 20%। 1954 সালের পরে এই প্রথম সংসদ নির্বাচনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা আসন পেলেন। বিজয়ী 5 জনের মধ্যে ছিলেন মোহাম্মদ ফরাদ, পঞ্চগড় 2, দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও 2, প্রসূনকান্তি রায়, সুনামগঞ্জ 1, শাহনেওয়াজ, জামালপুর 4 ও শহীদুল্লাহ, গাজীপুর 4। ওহিদুর রহমান জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে জয়ী হন। ফলে সিপিবির আসন সংখ্যা 6। ফলে তারা জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামাতে ইসলামের পর চতুর্থ বৃহত্তর সংসদীয় দল হতে সমর্থ হয়। মোট 87টি দল নির্বাচনে অংশ নিয়েছিল। এর মধ্যে 16টি দলের কোনো প্রার্থী কোনো আসনে জয়ী হতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়ে জয়ী হন 32 জন। এদের মধ্যে 24 জন জাতীয় পার্টিতে, 3 জন আওয়ামী লীগে ও 1 জন সিপিবিতে যোগ দেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা নির্বাচনে হেরে যান। এদের মধ্যে ছিলেন ডক্টর কামাল হোসেন, জোহরা তাজউদ্দিন, সালাউদ্দিন ইউসুফ ও মেজর জেনারেল খলিলুর রহমান। তার ধারণা হয়েছিল শেখ হাসিনা তাদের হারিয়ে দিয়েছেন। কোনো কোনো নেতা দলীয় সভানেত্রী সম্পর্কে বেশ খারাপ মন্তব্য করতেন। আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা নির্বাচনে হেরে যাওয়ায় সংসদের উপর আস্থা হারিয়ে ফেলেন। তারা নির্বাচনের ফলাফল বাতিলের আহ্বান জানান। শেখ হাসিনা ও তার সমর্থকেরা তাদের যা কিছু অর্জিত হয়েছে তা সংহত করার দিকে মনোযোগ দেন। ফলে দলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নিজস্ব হিসাব ছিল। নির্বাচনের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করত। প্রথাগত রাজনীতির মূলধারা থেকে বিএনপিকে হটিয়ে সংসদে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং এরশাদ বিরোধী আন্দোলনের ফসল নির্বাচনের মাধ্যমে নিজেদের ঘরে তোলা যাবে মনে করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। 78 নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়াকে বিএনপি একটি ষড়যন্ত্র হিসাবে দেখেছে। এ প্রসঙ্গে বিএনপির একটি দলিলে বলা হয়, সব দখলদার বাহিনীর মতোই এরশাদ বাহিনী ক্ষমতাচ্যুত বিএনপিকে ধ্বংসের কাজে আত্মনিয়োগ করে প্রথম হইতেই। এই কাজে তাহার সঙ্গে সাগ্রত সহযোগিতা করে ওই চেনামুখ স্বৈরতন্ত্র চক্রটি। মুখে মুখে আন্দোলনে সাড়া দিলেও এই গণধিকার চক্রটি স্বৈরশাসকের সঙ্গে গোপনে ষড়যন্ত্র চালাতে থাকে অব্যাহত গতিতে। এই ষড়যন্ত্রের নীল নকশা স্পষ্ট হল 1986 সালের তথাকথিত নির্বাচনের সময়ে।
এই সময় হঠাৎ যৌথ আন্দোলনের পথ পরিহার করায় এই চক্রটি এরশাদের অধীনে নির্বাচনে যাইবার সিদ্ধান্ত নেয়। নির্বাচনের পূর্ব সমঝোতার ভিত্তিতে কয়েকটি আসন পাইয়া বিরোধী দলের নেত্রীর আসনটি দখল করিয়া সন্তুষ্ট থাকিতে হইল। যদিও ভোট ডাকাতি ও মিডিয়া কুর অভিযোগ আনা হইল, কিন্তু ইহা ছিল একটা পাতানো খেলা। কেননা নির্বাচনের ফলটি এই চক্রটি গ্রহণ করিয়া প্রথম কিছু মান অভিমান ও দর কষাকষি করিয়া সর্বশেষ সংসদ অধিবেশনে যোগ দেয়। এই কমিটির ফলে সেই সময়ের স্বৈরতন্ত্র উৎখাতের একটি সুবর্ণ সুযোগ দেশবাসীর হাতছাড়া হয়। সামরিক শাসনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়। অন্যদিকে নির্বাচনে টোপ না গেলার কারণে অথবা যেভাবেই হোক নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার কারণে খালেদা জিয়া আপোষহীন ভাবমূর্তি গড়ে ওঠে। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।